ও বৈঠক তার জন্য, কারণ কি ওই দিন সমস্ত এমএলএদেরকে ডাকা হয়েছিল, মন্ডল প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, প্রভারী और কনসার্ন ডিপার্টমেন্টের যারা অধিকারী রয়েছেন ডেভেলপমেন্টের ইস্যুর উপর। কারণ এমএলএরাই বলতে পারেন রাস্তাঘাট ওখানে কি আছে, তো কোনটা প্রায়োরিটি দিতে হবে, বাজেট আসবে, তো তার জন্য 7টি বিধানসভা বাকি ছিল। তো সেই 7টি বিধানসভার প্রতিনিধিরা আজকে ছিলেন, ওনাদের কাছ থেকে সমস্ত ডিটেলস নেওয়া হয়েছে। আগামী দিনগুলিতে সেগুলোকে ডেভেলপ করার জন্য পিডব্লিউডি, আরডি, কর্পোরেশন যেটা আগরতলা রয়েছে, সেগুলো মিলে যাতে কাজগুলো করতে পারে মানুষের সুবিধার্থে, তার জন্যই তাদেরকে ডাকা হয়েছে বিশেষত। স্যার, ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি কতটা সম্পন্ন হয়েছে আপনার কি মনে হয়? দেখুন, ভিশন ডকুমেন্টসের জন্য আমরা অলরেডি আমি রিভিউ মিটিং নিয়ে নিয়েছি। ভিশন ডকুমেন্টসের মোটামুটি তো 80% 90% হয়ে গেছে, এর চেয়ে তো অনেক বেশি কাজ হয়েছে। ভিশন ডকুমেন্টসের অনেক কিছু প্রতিশ্রুতি ছিল না। ঘরে ঘরে জল দেবো, অটল জলধারা মিশনে এত বড় প্রজেক্ট ভিশন ডকুমেন্টস ছিল না। প্রধানমন্ত্রী আবাস যোজনা এনে আমি 2 লাখ 2.5 লাখ ঘর দেবো, ভিশন ডকুমেন্টসে ছিল না। তারপরে আগরতলা এয়ারপোর্ট ওর 4 লেন করবো, ভিশন ডকুমেন্টসে ছিল না। আগরতলা থেকে চোরাবাড়ি পর্যন্ত 4 লেন রোড হবে, ভিশন ডকুমেন্টসে ছিল না। মন্দির ঘাট থেকে রোড হবে 50 কোটি টাকা, ছিল না। ছামনু থেকে গন্ডাছড়া রস্যাবাড়ি হয়ে সাবরুমন্ত রোড যাবে 1000 কোটি টাকার উপর, ডিপিআতরের ভিশন ডকুমেন্ট ছিল না। এয়ারপোর্ট প্রস্তাব পাঠিয়েছে নতুন করে কৈলাসহরের জন্য, আগরতলা এয়ারপোর্টের মতো বড় এয়ারপোর্ট, এইসব ভিশন ডকুমেন্ট ছিল না। এমন ভিশন ডকুমেন্টসের চাইতে অনেক বেশি কাজ সরকার করেছে। তার মানে ফেরস্ত আমার কাছে সব মুখস্থ আছে, কারণ আমি রিভিউ করি, সব ডিপার্টমেন্ট দেখি। তো ভিশন ডকুমেন্টসের মোটামুটি সব কিছু হয়ে গেছে। বাকি 2-3টে বিষয় রয়ে গেছে। একটা হচ্ছে 2000 টাকা করা ভাতাটা, একটা বড় বিষয়, যেটার মধ্যে কমসে কম 500-700 কোটি টাকা লাগবে রাজ্য সরকার, রেকারিং, এটা ওয়ান টাইম না, রেকারিং একবার দিয়ে গেলে এটা আবার কন্টিনিউ লাগবে। একটা কথা খেয়াল রাখা উচিত ত্রিপুরার মানুষের, যে 4 লাখ 4.5 লাখ যে ভাতাদারি আছে, এগুলো পুরনো সরকার থাকতে কিন্তু একদিনে আসেনি। কত বছর এসছে? কমসে কম 30 বছর এসছে। 10,000, 5,000, 15,000, 20, 25, 40 এমন করতে করতে বাড়তেছে। আমরা যখন এসছি, আমরা এই যুগে সবগুলোকে 1000 করতে হয়েছে আমাকে। এক যুগে একটা প্রেশার পড়েছে সরকারের উপর। মোদিজি না থাকলে সেটা আমার দ্বারা সম্ভব ছিল না। এটাকে আমি কোথা থেকে আনবো? আর আজকে যখন এটাকে আমি একসঙ্গে 4 লাখ ভাতাকে 1000 টাকা করবো, 1000 টাকা করে হিসাব করুন কত টাকা হয়েছে। সেগুলো এবার বাজেটে পরিলক্ষিত হবে। ভাতার জন্য আমরা রাখবো ব্যবস্থা ফাইন্যান্সে, আর সেগুলো 1000 টাকা করা। আর যে 7th পে স্কেল দিয়ে দিয়েছি কর্মচারীদের, ডিএ 3% দিয়েছি, তাদের ডিএ কতটা পর্যন্ত দেওয়া যায়। কারণ 1% ডিএ দিলে 100 কোটি টাকা, 2% 200, 3% 300, সিধা হিসাব। 5% 500 কোটি, 7% 700 কোটি টাকা। তো ত্রিপুরাতে কতটা ইনকাম, তবু আমরাই হায়েস্ট ডিএ দেব। ওই দিশাতে সরকার কাজ করছে। আজ পর্যন্ত যেটা হয়নি ত্রিপুরাতে, সেগুলো আমরা করি। আর সেই বিষয়ে আলোচনা বিস্তারিত হয়েছে। ভিশন ডকুমেন্টে কিছু বাকি নেই। অন্যদের কমসে কম আমি খুশি হই যে মানুষের এবার বিশ্বাস আছে আমাদের সরকারের উপরে বা এই দলের উপরে। বারবার ভিশন ডকুমেন্টসের বিষয়ে বলে, কিন্তু পুরনো সরকার থাকাকালীন আমি শুনিনি তাদের ম্যানিফেস্টোর বিষয়ে 1 মাস পরে কোনো পত্রকার জিজ্ঞাসা করে আমাকে যদি কেউ দেখাতে পারে ইন্টারভিউতে যে তাদের ম্যানিফেস্টোর বিষয়ে তাদের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীকে কেউ জিজ্ঞাসা করেছে। কারণ তাদের ম্যানিফেস্টোতে কিছু ছিলই না। ম্যানিফেস্টোটা হতো, কেন্দ্র দেয় না, কেন্দ্র দিচ্ছে না, এটা হলো সব। আমি দেখেছি ওনাদের ম্যানিফেস্টো, এতটা ছোট পাতলা একটা বই, তার মধ্যে শুধু আরোপ লাগানো। ওরা কি করবে, ওদের কি ভিশন, এগুলো নেই। আমরা তো 2047 পর্যন্ত কি করবো তার ভিশন তৈরি করে ফেলেছি। তো স্বাভাবিকভাবে ত্রিপুরার মানুষ বোঝে, জানে রাজ্য কোন দিশাতে যাচ্ছে। তো আমি আশা করি যে হিংসাত্মক ঘটনা হয়েছিল আপনি গতকালকে বলেছিলেন, তার সব ধরনের নথিপত্র আপনার কাছে আছে, যারা যারা এসেছিল, তো সেই বিষয়ে কি অ্যাকশন নেওয়া হয়েছে? দেখুন, অ্যাকশন তো এখন আমি বলেছি আইন মেনে করব। আইন মেনে আমি গিয়েছি, পুলিশের কাজ পুলিশ করেছে, কোর্ট নিয়েছে, কোর্ট তাদেরকে 8 তারিখ পর্যন্ত জেল হাজতে দিয়েছে। তো আইন মেনে কাজ করব, তো আইন মেনে কাজ করেছি। তো জজ সাহেব তো পাঠিয়েছে জেলেতে, এবার বলেছে জেলে এদেরকে জিজ্ঞাসাবাদ করা। এবার পুলিশ ইনভেস্টিগেশন করবে, কোথা থেকে এই পেট্রোল বোমা আনলো, ত্রিপুরা তো হতো না, এই সেন্স তো নেই, এই বুদ্ধিদাতা কে।
এই বুদ্ধিদাতাটা কে সেটা তো বের করতে আমার, বুদ্ধির স্রোতটা কোথা থেকে এসে, ফ্যাক্টরিটা কোথায়, তারপর ইট পাটকেল ছোড়া ব্যবস্থা করা, তারপর যেগুলো কাঁদানে গ্যাস পুলিশের কাছে হয় সেগুলো ছোট মাপের করে সেগুলোকে ফেলা, তো কোথায় প্রোডাকশন হয়েছে? স্বাভাবিক, এখানেও তো ত্রিপুরাতে কোনো ইন্ডাস্ট্রি নেই, তো কোথা থেকে এনেছে? ওপার থেকে এনেছে। তো এই বিষয়ে স্বাভাবিক উন্নয়নের সাথে সাথে এখন একটু সন্ত্রাসের হারও বেড়ে গেছে জনসাধারণের বক্তব্যটা। আর কোন জনসাধারণ বলেছে? ত্রিপুরা জনসাধারণের। কোন জনসাধারণ বলেছে ভাই? ইদানিং যে সব ঘটনা কে বলেছে বলুন, এক জনসাধারণ না। ইদানিং যে সব ঘটনা হয়েছে সেটা পরিপ্রেক্ষিতে কে বলেছে বলুন। হেলমেট বাহিনী বলে একটা প্রচার হয়ে গেছে যে হেলমেট বাহিনী সব জায়গাতে আক্রমণ করছে রাজনৈতিকভাবে, রাজনীতি যেখানে সভা হচ্ছে সেখানেই হচ্ছে। তো আমার কথা হয়েছে একটা হেলমেট বাহিনী এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কেন? হেলমেট বাহিনীকে কে প্রশ্রয় দিচ্ছে? তার পিছনে কে আছে? কোন হেলমেট? হেলমেট তো ত্রিপুরাতে যারাই বাইক চালাবে তাকে হেলমেট পরতে হবে। তো কেউ যদি বলে এটা হেলমেট বাহিনী হয়ে গেছে, আমিও যদি বাইক চালাই আমি হেলমেট চালাবো, হেলমেট লাগিয়ে চালাবো। বিনা হেলমেট বাইক চালানো সেটা হচ্ছে আইন অমান্য করা। এখন হেলমেট পরে কেউ কলেজ যাবে, কেউ স্কুলে যাবে, কেউ বাজারে যাবে, আর তাকে কে কিভাবে ইউজ করবে সেটা তো আলাদা বিষয়। 2018-তে আপনি বিরোধী শিবিরে ছিলেন, এখন 2023-এ ইলেকশনে আপনি যাবেন শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী। কতটা পরিণত বিপ্লব দেব, কি বুঝছেন যে পাবলিকের পালস? 2023 ज़्यादा দূর নেই ইলেকশন। দেখুন, পাবলিক তো সব কিছু জানে, পাবলিক সব বুঝে। আমি বললেই পাবলিক সব জানবে, আমি না বললে জানবে না, আমি তার সঙ্গে সহমত নই। পাবলিক সব কিছু জানে, আর ত্রিপুরার মানুষ জাগ্রত মানুষ, বুদ্ধিমান মানুষ। 2018-তে সেটা প্রমাণিত করেছে। আর নিষ্ঠার সঙ্গে মানুষের ডেভেলপমেন্টের কাজ করা, ওর আশাবাদী মানসিকতা তৈরি করে রাখা, এটা মুখ্যমন্ত্রীর মূল দায়িত্ব। যারা যখনই যত চেষ্টা করেছে, আপনি দেখেন বিগত প্রায় 4 বছর তো চলেছে, বারবার এই সরকারের সামনে পরাজিত হয়েছে ষড়যন্ত্র যারাই করতে চাইছে। কারণ কি, মানুষ আলটিমেটলি ত্রিপুরাতে দীর্ঘক্ষণ ইনসার্জেন্সি দেখেছে, তাতে কত লোকসান জাতি জনজাতির অ্যাসেটসের প্রপার্টির হয়েছে, মানুষ জানে সেটা। এখন মানুষ স্বরোজগারী হতে চাইছে, রোজগার করতে চাইছে, ডেভেলপমেন্ট চাইছে, হচ্ছেও ত্রিপুরাতে দেখা যাচ্ছে। তো সেটা যেটা আমাকে দায়িত্ব দিয়েছে সেটা আমি কাজ করব আগামী দিনও। আর নির্ণয় তো মানুষ নেবে, সেটা ত্রিপুরার জনতা সর্বোপরি। বিজেপি দল সিপিআইএম কে প্রধান বিরোধী দল হিসেবে মান্যতা দিচ্ছে এবং বিজেপি দলের তরফ থেকে এই কথাটা বলা হচ্ছে যে কংগ্রেস তাদেরকে অক্সিজেন যোগাচ্ছে। তবে কি এই যে প্রতিদ্বন্দ্বিতার যে লড়াইটা সেটা আরো বেশি কঠিন হতে চলেছে 23-এ? দেখুন, প্রতিদ্বন্দ্বিতা কঠিন হবে না, লড়াই তো লড়াই হয়, কঠিন সোজা আমি মানি না। যুদ্ধে যখন নামে রাজনীতি, ইলেকশন, সেটা তো ছোট বড় ইলেকশন এগুলো হয় না। লোকসভা ইলেকশন বড় ইলেকশন, বিধানসভা ছোট হবে, পঞ্চায়েতেরটা কম হবে, সব ইলেকশনই হয়। জনতার কাছে যাওয়া। আর বাকি যেটা বলছেন যে সিপিএম কংগ্রেস এরা এই করবে, 2018-তে সরকার হওয়ার পর থেকে যতগুলি ইলেকশন হয়েছে, লোকসভা ইলেকশনও আমি দেখেছি একত্রিত হয়েই করেছে। তারপরে যতগুলি ইলেকশন হয়েছে, তো তার জন্য আমাদের ওখানে এদের থেকে এখানে ভোট শিফট হবে কোনো অঙ্কগণিত মেলে না, কারণ এগুলো অলরেডি হয়ে গেছে প্রমাণিত। এই শিফট হওয়ার পরেও কোনো কিছু হয় না। লোকসভাতে হারানোর চেষ্টা হয়েছিল শিফট করে, যিনি কংগ্রেসে চলে গেছেন উনিই করেছেন সব কিছু, ও তো ফেলিউর হয়েছেন। তখন 25% কংগ্রেসের ভোট হয়ে গেছে হঠাৎ করে, 1.5% 25% কে কোথা থেকে এসছে সে অঙ্কগণিত করে নিন। আবার যখন ওরা সরে গেছে আবার এরকম নিচে চলে আসছে মিটার, তখন আবার বাই ইলেকশন হয়েছে বাজারঘাট, আবার সিপিএম চলে এসছে 36%-এ, আবার ওরা চলে গেছে। তো এটা ফ্লেক্সিবল, হয়তো ফ্লেক্সিবল কারা করে, আমি এগুলোই রাজনীতি করি না। আর দীর্ঘ সময় ত্রিপুরাতে এই বোঝাপড়া রাজনীতি করেছিল, তার কারণে ত্রিপুরাতে কোনোদিন চেঞ্জ হতো না। 25 বছর লাগাতার সরকার ছিল, ডেভেলপমেন্টের নামও ছিল না। আজকে ত্রিপুরা নতুন গতি নিয়ে চলছে, ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ দেখছে, মানুষ তার উপরে দাঁড়িয়ে নির্ণয় নেবে। এবং যতবার ইলেকশন হয়েছে, এই সবগুলো হয়েছে, কিন্তু সবগুলো ইলেকশন ভারতীয় জনতা পার্টি জিতেছে। লাস্ট যে সিভিক লোকাল বডি ইলেকশন হলো, আরবান বডি, প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির একচ্ছত্র জিত হয়েছে। ওটা তো সবাই করেছে, ওটা তো 4 দিনে তৃণমূল এসে কত পার্সেন্ট, 22% হয়ে গেছে। দেখি এখন ইলেকশনে কত 22% হয় কিনা।
ও যাদের একবার এদিকে যায় এরাই এগুলো এদিকে এদিক করে। তো মানুষ বুঝে নিয়েছে এগুলো হওয়ার পরেও বিজেপি 69% ভোট পায়, 59% ভোট পায়। তো আমাদের তো সেটা 43-44 থেকে গিয়ে দাঁড়িয়ে ওখানে পৌঁছে গেছে। তো বিজেপির কোনো লোকসান নেই দলগতভাবে। আর সরকারের যে কাজ করার সেটার প্যারামিটার আমি বলবো না, সে জনতা তয় করবে কি কাজ করেছি আর কতটা আগে কাজ হবে, কি হচ্ছে, মানুষ সেটা বোঝে। একটা প্রশ্ন, সামনে বাজেট অধিবেশন, সম্ভবত আপনার সরকারের শেষ বাজেট অধিবেশন, তো সরকার ঋণ নিয়ে শুরু করেছিল, এখন কি ঋণগ্রস্ত আছে সরকার এখনো, নাকি এখন সারপ্লাস গেছে, এবং বাজেটে স্পেশাল কিছু থাকছে কিনা? দেখো, বাজেটের বিষয়ে এখন আমি আপনাকে বলতে পারবো না, সেটা এখনো তো ফাইনালাইজ হয়নি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ঋণ যেটা রয়েছে সেটা ঋণ এখনো আছে, এখনো অ্যাকুরেট এখন আমি আপনি হঠাৎ করে একটা বড় মাত্রায় প্রতি মাসে আমাদেরকে ইন্টারেস্ট দিতে হয়। যে পুরনো যে ঋণটা ছিল, যেটা 13,000-14,000 কোটি টাকার কাছাকাছি ছিল, তো সেটা কতটা পরিশোধ করা গেছে, কারণ কি মাঝখানে করোনার পরিস্থিতি ছিল, জিএসডিপি ডাউন হয়েছে পুরো দেশব্যাপী, এখন আবার উঠেছে। আমাদের যে রাজ্যের যে শেয়ারটাকে কি আগে সেটা ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর উনি পুরো দেশব্যাপী এক ট্যাক্স জারি করেছেন, সেন্ট্রালাইজ ট্যাক্স। তো সেটা আমরা দেখেছি যে আমরা যেটা আমাদের সেন্ট্রাল শেয়ার পেতাম তো 35% আমরা কম পেতাম। তো যে 100 টাকা পেতাম তো 35 সব স্টেটগুলিতে করা হয়েছে, কারণ করোনার কারণে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে লোকসান তো হয়েছে সব স্টেটগুলোর। কিন্তু তারপরেও এটা ঠিক যে ত্রিপুরার মানে পার ক্যাপিটা ইনকামও ডাউন যায়নি, কৃষকদের ইনকামও ডাউনে যায়নি, ত্রিপুরা ডেভেলপমেন্টও ডাউনে যায়নি। সবচাইতে স্পিডও গতিতে যদি ডেভেলপমেন্ট হয় ছোটো 11টা রাজ্যের মধ্যে কোথাও, সেটা ত্রিপুরা রাজ্যেই। তো আপনার ডেভেলপমেন্টের স্পিড গতি বরকরার রয়েছে। আপনার রেশন শপগুলির মধ্যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাগুলি, পণ্য সামগ্রী, সেগুলো কন্টিনিউ বেড়েছে। আগে 3-4 আইটেম হতো, আজকে 12, 13, 14, 15টি আইটেম মানুষ এই পিডিএস সিস্টেমের মাধ্যমে পায়। এটা ছোটো বিষয় না। এত বড় ক্রাইসিসের পরও সবার কাছে চাল পৌঁছে দেওয়া, সমস্ত জিনিসগুলো পৌঁছে দেওয়া, চা পাতা মশলা পর্যন্ত পৌঁছে দেয়। তো এইভাবে হয় না, কাজ করার পরে সেগুলো হয়। স্যার, আজকে উন্নয়নমূলক আলোচনার পাশাপাশি দলীয় কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে না? সেই বিষয়ে আলোচনা, কারণ এখানে ডেভেলপমেন্টের বিষয়ে আলোচনা। স্যার, যেহেতু আপনি আপনার বিধায়কদের নিয়ে মিটিং করেছেন, তো সবগুলো মানে আপনার যে উন্নয়ন সেই কি সবগুলো বিধানসভাতেই পড়েছে মনে হয়েছে আপনার? দেখো, ওটা তো আমি জানি, তো ডেভেলপমেন্ট হবে তো সব বিধানসভাতেই পড়ে। ন্যাশনাল হাইওয়ে হবে তো বহু বিধানসভা লিয়ে পড়বে। যার বিধানসভা ন্যাশনাল হাইওয়েতে পড়বে না, যেখানে ডিক্লেয়ার নেই সেখানে আসবে না। তো ওভারঅল আমরা যেভাবে কাজ করি, জল সবার বাড়িতে যাবে তো সব বিধানসভাতে যাবে, গ্রামীণ রোড হবে সব বাড়িতে যাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর সব জায়গাতে যাবে। তো আমরা এমন করি না, এটা একদলীয় ব্যবস্থা না। আপনি কোশ্চেনটা তার জন্য করেছেন, আগে যে সরকার থাকতো তো তারা দেখে তাদের এমএলএ কোথায় আছে, তাদের দলের লোক কোথায় আছে, ওখানেই সুযোগ সুবিধা পাইয়ে দেবে। কিন্তু এই সরকারের তো এই প্যারামিটারই নেই। এই সরকারের এমএলএ থাকুক না থাকুক, ওখানে আমার এমএলএ হতে হবে তেমন তার জন্য ওখানে আমাদের এমএলএ নেই, বিরোধী পার্টির এমএলএ, তার জন্য ওখানে জল জীবন মিশনে জল যাবে না, এমন তো না। এগুলো আগে ছিল, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। আগামী দিনে এগুলো ত্রিপুরাতে থাকবেই না। সত্তাতে যখন থাকবে সেই পার্টির দায়িত্ব সবার জন্য কাজ করা। 9 মার্চ কি বিশেষ কোনো কর্মসূচি, 9 মার্চ বা 3রা মার্চ, চতুর্থ বর্ষপূর্তি? এখনও কর্মসূচি নিশ্চিত নেবেন 4 বছর পূর্তি উপলক্ষে। যতটা এখন পর্যন্ত গৃহমন্ত্রী জি আসবেন ত্রিপুরাতে, তো আমরা কার্যক্রম নেব। ফরেন্সিক ইউনিভার্সিটির যেটা ভূমি পূজন করার জন্য ওনার আসার কথা ছিল, আগে ডিজি কনফারেন্সের কারণে উনি কনফার্ম প্রোগ্রাম হওয়ার পরও আসতে পারেননি। এই পর্যন্ত 8 তারিখ উনি আসার আশ্বাসন দিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে 8 তারিখ মাননীয় গৃহমন্ত্রী জি ত্রিপুরা আসবেন।